আপনি যদি মনেই করেন যে এটা কেউ নিয়ে যাবার চেষ্টা করছে, আপনি আপনার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য ওখানে ভেসেল পাঠাচ্ছেন না কেন? যখন মিয়ানমারের 2টা জাহাজ এসে শাহপরি দ্বীপের উল্টা দিকে ওদের সীমানায় ছিল প্রায় 1 সপ্তাহ 10 দিন, তখন আপনি আমাদের নৌবাহিনীকে বলেন নাই কেন যে ওখানে গিয়ে 2টা জাহাজ পাঠায় দাও, ওখানে গিয়ে দাঁড়ায় থাকো সেন্ট মার্টিনে? পাঠান নাই কেন? আপনি বিমান নিয়ে 2টা মহড়া দেন নাই কেন আমাদের সেন্ট মার্টিনের উপর দিয়ে? আমাদের সেনাবাহিনী কেন মহড়া দিল না সেন্ট মার্টিনে? একজন সচেতন নাগরিক হিসেবে, রাজনীতিক হিসেবে সেন্ট মার্টিনকে কিভাবে দেখেন? সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ, বাংলাদেশের শুধু অংশ না, বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ অংশ। ভূকৌশলগত জায়গায় দেখেন যে বাংলাদেশ যে জায়গাটাতে বসে আছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের উপরে, এবং আমার কোস্টাল লাইন কিন্তু হিউজ, কয়েক হাজার কিলোমিটার। এর বাইরে আছে আমার টেরিটোরিয়াল ওয়াটার আছে, পানির ভিতরে আমার আছে 12 নটিক্যাল মাইল আছে ধরেন, যেটা হয়তো 18 কিলোমিটারের মতো। এর বাইরে আমার আরও 400 কিলোমিটারের মতো আছে, 200-250 নটিক্যাল মাইল, যেটা হচ্ছে যে আমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন, মানে যেটার পানির নিচের মাছ, সহায় সম্পত্তি, খনিজ সব আমার। এরপরে আরও কিছু আছে, তাহলে আমার বিশাল ভূখণ্ড আছে বঙ্গোপসাগরে। অতএব সেন্ট মার্টিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূকৌশলগত একটা জায়গা, এবং এটা একসময় অনেক বড় ছিল। সেন্ট মার্টিন বিশাল ছিল, অনেক অংশ ডুবে গেছে, তো অনেক অংশ আবার জাগছে। বাংলাদেশকে দেখতে হবে যে প্রযুক্তি আছে বর্তমানে দুনিয়াতে, তাতে মেইনল্যান্ডের সাথে, মূল ভূখণ্ডের সাথে কিভাবে চটটাকে জাগায় তুলে সেন্ট মার্টিনকে পুরোপুরি মূল ভূখণ্ডের সাথে নিয়ে আসা যায়, সেটা নোয়াখালীর সাথে অথবা চিটাগংয়ের সাথে, যেটা কাছাকাছি হয় সেটা করা দরকার এবং করবার সুযোগ আছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের পানি সীমার মধ্যে এত পরিমাণ ছোট ছোট বদ্বীপ ভেসে উঠতেছে, যেগুলোকে প্রযুক্তি দিয়ে খুব আপডেট করে দ্রুত গতিতে করে ফেলা যাবে, এবং সেটা বাংলাদেশের অনেক গুণ বড়, কয়েক গুণ বাংলাদেশ বঙ্গোপসাগরে রয়ে গেছে। এবং এই প্রযুক্তি নিয়ে কাজ করবার জন্য পৃথিবীতে অনেক এক্সপার্ট লোক আছে। নেদারল্যান্ড এই ব্যাপারে আমাদেরকে অফারও করেছে, সিঙ্গাপুরও আমাদেরকে সাহায্য করবে অফার করেছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের এবং সরকারের এই ব্যাপারে আমাদের যে পরিমাণ আগ্রহ থাকবার কথা, কৌশল থাকবার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশের এই দখলদার সরকার বেশ কিছু কথাবার্তা বলেছে। একটা হচ্ছে যে এখানে আমেরিকা বেস চাচ্ছে, এখানে পশ্চিমারা অনেকেই ঘাঁটি করতে চাচ্ছে, অথবা এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো যদি এটাকে সত্য মনে করে থাকেন, আপনি কি করছেন? আপনি সেন্ট মার্টিনে একটা অ্যাডভান্স বাংলাদেশের বেস করে ফেলছেন না কেন? সেন্ট মার্টিনে বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর ঘাঁটি নাই কেন? আপনি যদি মনেই করেন যে এটা কেউ নিয়ে যাবার চেষ্টা করছে, আপনি আপনার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য ওখানে ভেসেল পাঠাচ্ছেন না কেন? যখন মিয়ানমারের 2টা জাহাজ এসে শাহপরি দ্বীপের উল্টা দিকে ওদের সীমানায় ছিল প্রায় 1 সপ্তাহ 10 দিন, তখন আপনি আমাদের নৌবাহিনীকে বলেন নাই কেন যে ওখানে গিয়ে 2টা জাহাজ পাঠায় দাও, ওখানে গিয়ে দাঁড়ায় থাকো সেন্ট মার্টিনে? পাঠান নাই কেন? আপনি বিমান নিয়ে 2টা মহড়া দেন নাই কেন আমাদের সেন্ট মার্টিনের উপর দিয়ে? আমাদের সেনাবাহিনী কেন মহড়া দিল না সেন্ট মার্টিনে? তো যদি আপনি ফিল করে থাকেন কোনোভাবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে, আপনি কি করছেন সেটা বলেন। শত্রুরা কি করবার চেষ্টা করছে, কে আপনার এখানে বেস করবার চেষ্টা করছে, কে আপনার ভূখণ্ড নিয়ে নেওয়ার চেষ্টা করছে? আপনি তো দক্ষিণ তালপট্টি দিয়ে দিয়েছেন অলরেডি ভারতকে, সেটা দিয়েছেন কেন? বাংলাদেশের জলসীমার ভিতরে এসে মায়ানমার, ভারতের জেলেরা মাছ ধরে দিব্যি চলে যাচ্ছে, আপনি তাদেরকে কিছু করছেন না, ধরছেন না। বাংলাদেশি জেলেদেরকে গ্রেফতার করে ভারত অ্যারেস্ট করে নিয়ে যাইতেছে, গুলি করতেছে বোটে, জাল পোড়ায় দিচ্ছে, নৌকা ডুবাইয়া দিচ্ছে, সেটা তো প্রতিবাদ করছেন না। তো সেন্ট মার্টিন নিয়ে আপনার চিন্তা করো। আমি তো আমার টেরিটোরিয়াল ওয়াটার, আমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আমার যে 400-500 কিলোমিটার সাগরের ভিতরে আমার সম্পত্তি আছে, সেগুলো নিয়ে আপনি চিন্তা করছেন না কেন? আমার গ্যাস ব্লক আছে 36টা না 42টার মতো বঙ্গোপসাগরে। বাংলাদেশে গ্যাসের সংকট চলছে, আপনি বাপেক্সকে দিয়ে সেখানে এক্সপ্লোরেশন করাচ্ছেন না কেন? গ্যাস ওঠানোর ব্যবস্থা করছেন না কেন? সেগুলো না করে আপনি শুধু ষড়যন্ত্র তত্ত্ব বলছেন, এটা নিয়ে যাবে, সে সেটা নিয়ে যাবে। আপনি কি করছেন? চোর বাটপার। খাবার থাকলে তো শকুন আসবে, এটা তো শকুনের বৈশিষ্ট্য যে সে মরা গরু দেখলে ওখানে গোশত খাইতে সে আসবে। কিন্তু আমার দায়িত্ব তো হচ্ছে যে আমার ভূখণ্ড আমাকে রক্ষা করতে হবে। আমরা এবি পার্টির পক্ষ থেকে বারবার বলেছি ভলান্টিয়ার তৈরি করা বাংলাদেশের জন্য। মিনিমাম 2 কোটি নাগরিককে রাষ্ট্রের ভলান্টিয়ার হিসেবে ট্রেন করতে হবে,
যে কোনো দুর্যোগে, সেটা বন্যা হোক, খরা হোক, দুর্ভিক্ষ হোক, সাইক্লোন হোক, যুদ্ধ হোক, যে কোনো জায়গাতে যেন এদেরকে আমরা ব্যবহার করতে পারি। ক্লাস 8 থেকে শুরু করে অনার্স পর্যন্ত এই পুরো সময়ের ভিতরে 2 বছরের মিলিটারি কম্প্রিহেন্সিভ ট্রেনিং নিতে হয় বাংলাদেশের ছেলেমেয়েদেরকে। এইটা করতে পারলে যেটা হবে যে আপনার সেনাবাহিনীর বাইরেও আপনি একটা বিশাল ফোর্স পাবেন, যারা রেমেলের মতো সাইক্লোন হোক, সিডরের মতো হোক, তারা সেখানে ভলান্টিয়ারিং করতে পারবে, সাহায্য করতে পারবে, সিলেটে সুনামগঞ্জের বন্যায় সাহায্য করতে পারবে, উত্তর অঞ্চলে সাহায্য করতে পারবে, কৃষকদেরকে সাহায্য করতে পারবে, তারপরে নদী ভাঙন এলাকার মানুষকে সাহায্য করতে পারবে। সেটা তো আপনি করছেন না। তাহলে আপনি শুধু হারায়া যাবে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে, যেতে চায়, এই ধরনের দুর্বল কথাবার্তা কেন বলছেন? কারণ আপনি অনির্বাচিত, আপনার জনগণের ম্যান্ডেট নাই, আপনি ক্ষমতাটা দখল করে আছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। আপনি রবার্ট ক্লাইভ তৈরি করেছেন, রবার্ট ক্লাইভের মতো জগৎ শেঠ, উমি চাঁদরা দেশ থেকে লুটপাট করে সম্পত্তি নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিছু করছেন না। তাই সেন্ট মার্টিন বাংলাদেশের ভূখণ্ড আছে এবং থাকবে। শুধু সেগুলো না, আমাদের জলসীমার ভিতরে যত যত আইল্যান্ড আছে, প্রত্যেকটাকে কিভাবে আমাদের নিয়ন্ত্রণে রাখা যাবে, আমাদের সার্বভৌমত্বের মধ্যে রাখা যাবে, সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা দরকার। প্রয়োজনে রিসেটেলমেন্ট প্রোগ্রাম করতে হবে। বাংলাদেশে লক্ষ লক্ষ ভূমিহীন মানুষ আছে। যদি আপনি মনে করেন বঙ্গোপসাগরে নতুন একটা দ্বীপ জেগেছে, আপনি ভূমিহীন মানুষদেরকে নিয়ে যান, সেখানে আশ্রয়ের ব্যবস্থা করেন, তাদেরকে ঘরবাড়ি করে দেন, চাষবাসের ব্যবস্থা করেন, গরু, পশু, তারপরে ছাগল, ভেড়া লালন পালন করার ব্যবস্থা করেন, তার একটা অর্থনীতির যোগান দেওয়ার ব্যবস্থা করেন। এটার মধ্য দিয়ে কী হবে? ওখান থেকে আমার আয় উপার্জন হবে। আপনি আমাদের যারা জেলে আছে তাদেরকে আধুনিক যে ফিশারম্যানদের যে বোট আছে, সেই বোট কিনে দেন, তারা যেন ডিপ সিতে গিয়ে মাছ ধরতে পারে, যেই মাছ ইন্ডিয়ানরা এবং বার্মিজরা এসে ধরে নিয়ে যাচ্ছে, বিদেশে বিক্রি করছে। আমার দেশের সম্পদ। আমার কোস্টগার্ড কী করছে? আপনি তো সেগুলো করছেন না। তো চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, কানের চিলের মতো আপনি গল্প বলছেন। করণীয়টা আমরা দেখতে চাই। রাষ্ট্রের কাছে আমাদের দাবি হচ্ছে যেটা করণীয় সেটা করতে হবে এবং জাতিকে জানাইতে হবে যে এইটা করবার চেষ্টা করা হয়েছিল, আমরা এটার বদলে এইটা করেছি, এটা করেছি, এটা করেছি। তাহলেই শুধুমাত্র জাতি পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে আমাদের বন্দর, আমাদের যে সুন্দরবন আছে, আমাদের সেন্ট মার্টিন আছে, অনেক যে দ্বীপ আছে, এগুলোর ব্যাপারে আশ্বস্ত থাকতে পারবে। সেটা জরুরি। গাজা ইসরায়েল যুদ্ধের পরিসমাপ্তি কিভাবে ঘটবে বলে মনে করেন? দেখেন, এই যুদ্ধের সাথে ইসরায়েলের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহুর ব্যক্তিগত ভাগ্য জড়িয়ে গেছে। আপনারা জানেন যে সে বছর দেড়েক দুই আগে নতুন করে প্রধানমন্ত্রী হয়েছে, বেশ কয়েক দফায় প্রধানমন্ত্রী হয়েছে, এবং তার আগে 2 বছরে ইসরায়েলে 4 বার নির্বাচন হয়েছে। বারবার শুধু হাং পার্লামেন্ট হচ্ছে। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, কোয়ালিশন করেও সরকার টিকে থাকতে পারছে না। তো সেই বাস্তবতায় নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পরে, এবং যখন সে প্রধানমন্ত্রী ছিল না, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে করাপশনের, তার এবং তার পরিবারের। সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলা আছে, তার কনভিকশন হয়ে গেছে। শুধুমাত্র সে প্রাইম মিনিস্টার থাকার কারণে যে রাষ্ট্রের প্রেরোগেটিভ আছে, এই প্রেরোগেটিভ সে ব্যবহার করে গ্রেফতার এড়াচ্ছে। এখন নেতানিয়াহু যদি যুদ্ধ বন্ধ করে, তার কোয়ালিশন সরকার ভেঙে যাবে, কারণ তার ক্যাবিনেটে অনেক এক্সট্রিম জঙ্গিবাদী জায়নিস্টরা ক্ষমতায় আছে ওখানে, এবং তারা চায় যুদ্ধটা চলুক। এই উসিলায় গাজাটাকে তারা একেবারে ফ্ল্যাট করে দেবে, এবং পশ্চিম তীর যেটা আছে ওয়েস্ট ব্যাংকে তারা নতুন করে সেটেলমেন্ট করবে, নতুন নতুন বসতি করবে, সেখানে নতুন করে ইহুদিদেরকে তারা আনবে। কিন্তু এইটা করতে না পারলে সরকার ভেঙে যাবে। সরকার পড়ে গেলে আলটিমেটলি নেতানিয়াহুকে আপনার জেলে যেতে হবে। এই বাস্তবতায় বর্তমান যুদ্ধ বন্ধ করা না করার যেটা প্রশ্ন তৈরি হয়েছে, সেটা নেতানিয়াহুর ভাগ্যের সাথে জড়ায় গেছে। এখন নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছে, আমি শেষ বয়সে এখন জেলে যাইতে পারবো না। যেভাবে আমাদের দেশেরও নেত্রী চিন্তা করেছেন, আমি ক্ষমতা ছাড়লে আমাকে এখন জেলে যাইতে হবে, আমি 77-78 বছর বয়সে জেলে যাইতে পারবো না। একদম নেতানিয়াহুর মতোই উনি চিন্তা করছেন। তো নেতানিয়াহু জেলে যাইতে না চাইলে কি করতে হবে? তার ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় যদি টিকে থাকতে হয়, তাহলে যারা কোয়ালিশন পার্টনার আছে, যে পাদ্রীরা আছে, যে যারা জায়নিস্ট এক্সট্রিম গ্রুপগুলো আছে, তার কথা শুনতে হচ্ছে। কথা শোনা মানে হচ্ছে তাকে যুদ্ধটা চালিয়ে নিতে হচ্ছে। তো যুদ্ধ চালিয়ে নেওয়া মানে হচ্ছে আলটিমেটলি যে কেওয়াসটা লেগে আছে, এই কেওয়াসটা চলমান আছে। শেষ কিভাবে হবে দেখেন, যে ইতিমধ্যে ফিলিস্তিনিরা এই যুদ্ধে জিতে গেছে।
জাতিসংঘে সাধারণ পরিষদে যে প্রস্তাবনা, যে রেজলিউশন আসছে, এই রেজলিউশনে 143 ভোট পড়েছে হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। অতএব সারা দুনিয়া ইতিমধ্যে ফিলিস্তিনের পক্ষে চলে গেছে। বিপক্ষে ভোট দিয়েছে 25-25টা রাষ্ট্রের মতো। সারা দুনিয়ার প্রোটেস্ট দেখেন, পশ্চিম ইউরোপে, আমেরিকাতে কি পরিমাণ প্রতিবাদ হয়েছে। মুসলিম বিশ্বের থেকেও বেশি প্রতিবাদ হয়েছে ইউরোপ, আমেরিকাতে। আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা সেভাবে সেই 60s ভিয়েতনাম ওয়ারের বিরুদ্ধে যে ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনের পরে সবচেয়ে বড় আকারে তারা এই ক্যাম্পেইনে শরিক হয়েছে। তো ইতিমধ্যে গ্লোবালি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চলে আসছে। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য 3টা দেশ ইতিমধ্যে তাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। ব্রিটেনে এখন নির্বাচন আগামী সপ্তাহে। ব্রিটেনের যে বিরোধী দল আছে, লেবার পার্টি, তারা বলেছে তারা যদি ক্ষমতায় আসে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। তো এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে, সারা দুনিয়ার জনমত ইসরায়েলের বিপক্ষে চলে গেছে। ইসরায়েল যেটা করছে, সে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, আইসিসিতে, এবং সেখানে সাউথ আফ্রিকার সাথে মামলাতে অনেক দেশ সেখানে পক্ষভুক্ত হয়েছে। বাংলাদেশও সেখানে সাবমিশন করেছে দেখলাম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। সো সব মিলিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যুদ্ধে ইতিমধ্যে ফিলিস্তিনিদের বিজয় হয়ে গেছে। এবং এই যে অ্যাপার্থেড স্টেট যেটা সাউথ আফ্রিকাতে আমরা দেখেছি, এই রাষ্ট্র যে সাস্টেইনেবল না, সেটা আলটিমেটলি প্রমাণিত হয়ে গেছে। ইসরায়েল রাষ্ট্র এইভাবে বেঁচে থাকতে পারবে না। পৃথিবীর ইতিহাস নাই, তার জনসংখ্যা এবং তার প্রতিবেশীর জনগোষ্ঠী, এই সব কিছু মিলিয়ে ইসরায়েল রাষ্ট্র সার্ভাইভাল খুব বেশি বছর আছে বলে আমি পার্সোনালি মনে করি না। যদি সে সেখানে থাকতে চায়, ফিলিস্তিনিদেরকে স্বীকৃতি দিয়ে তার রাষ্ট্রের নাগরিক হিসাবে তাকে থাকতে হবে। তার ইচ্ছা মাফিক মতো সে থাকতে পারবে না। অতএব এখানে ক্ষয়ক্ষতি হচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি মানুষ শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন, কিন্তু তাদের এই আত্মত্যাগ, এই বিসর্জন মোটেই বৃথা যাচ্ছে না এবং যাবে না। সারা দুনিয়ার মানুষ এই মানবতাবাদী কজে সবাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। আমরাও বিবৃতি দিয়েছি, আমরাও মিছিল মিটিং করেছি এবং আমরা এটার প্রতিবাদ করে যাব। এবং আমরা মনে করছি শুধু ইসরায়েল রাষ্ট্র না, যে সকল আন্তর্জাতিক মহল, যে সকল রাষ্ট্র পশ্চিমারা তাদেরকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে সাহায্য করছে, তারাও এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী এবং তাদেরকেও বিচার করা দরকার আইসিসির তরফ থেকে। সেই দাবিও আমরা করছি।